স্টুডেন্টস, তোমাদের আজকে আমি ক্লাস তোমাদের 9-এর অ্যানুয়ালি পরীক্ষার যে সমস্ত সম্ভাব্য 2 নম্বরের কোশ্চেনগুলো মূলত আসতে পারে পরীক্ষায়, সেই কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো এই কোশ্চেনগুলো দেখো, খুব তাড়াতাড়ি আমি আলোচনা করব, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করে যেও। তো দেখো, প্রথমে যেটা আছে যে তৃতীয় সম্প্রদায় কাদের বলা হয়। আমরা জানি ফরাসি সমাজ ব্যবস্থায় 3টে শ্রেণী ছিল: যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। এই থার্ড স্টেটের মধ্যে যারা ছিল তাদেরই মূলত তৃতীয় সম্প্রদায় কিন্তু বলা হয়। ফরাসি সমাজ ব্যবস্থার 97% ভাগ কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল। এরা ছিল কি, মানে সমাজের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তারপরে লেখক, শিক্ষক, ব্যবসায়ী এরা। আর যাজক এবং অভিজাতরা ছিল সমাজের সবচাইতে সুবিধাভোগী শ্রেণী। তাহলে বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, ফরাসি বুর্জুয়া শ্রেণী কাদের বলা হয়। বুর্জুয়া শ্রেণী কাদের বলা হয়? বুর্জুয়া শ্রেণী দেখো, ফরাসি সমাজ ব্যবস্থায় যে সমস্ত সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়গুলোর মধ্যে 3টে সম্প্রদায় ছিল আমরা জানি ফরাসি সমাজ ব্যবস্থায়। সেই সম্প্রদায়ের মধ্যে থার্ড স্টেট যারা ছিল, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের যারা ছিল, সেই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উঁচু শ্রেণী যারা ছিল তাদেরকে আমরা বুর্জুয়া বলা হয়। দেখো লেখা রয়েছে, বুর্জুয়া শ্রেণী হলো তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ। সাধারণভাবে বুর্জুয়া বলতে বোঝায় উচ্চ প্রশাসনিক পদাধিকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, ডাক্তার, শিক্ষক, আইনজীবী এবং ছোট ব্যবসায়ী, দোকানদার, মুদ্রাকর, পুস্তক বিক্রেতা, কারিগর, এদেরকেই মূলত আমরা বুর্জুয়া শ্রেণী বলা হয়, বলতে থাকি। দেখো নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে, একই প্রশ্ন চলে এসছে, ইন্টেন্ডেন্ট কারা? এই ইন্টেন্ডেন্ট পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, প্রাকো বিপ্লব যুগে ফ্রান্সের প্রদেশগুলিতে, অর্থাৎ ইন্টেন্ডেন্ট হচ্ছে রাজার প্রতিনিধি। অর্থাৎ ফরাসি সমাজে যে রাজা ছিল সেই রাজার যারা প্রতিনিধি তারা বিভিন্ন প্রদেশগুলোতে, অর্থাৎ বিভিন্ন রাজ্যগুলোতে রাজার প্রতিনিধি হিসাবে কাজ করত এবং তারা কি করত, বিভিন্ন রাজস্ব আদায় করা এবং জনগণের উপর যত ধরনের আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া বা বিভিন্নভাবে শোষণ করা, সেই কাজটা এই ইন্টেন্ডেন্টরা করতো। অর্থাৎ এদের প্রাদেশিক শাসন ব্যবস্থার সাথে এরা যুক্ত ছিল। আর এদেরকে মূলত ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের মানুষ অর্থনলুপ লেকরে বলে অভিহিত করেছেন। তো চলো নেক্সট, বিশ্বকোষ, এই বিশ্বকোষ এটা দেখে নাও, বিশ্বকোষের 2জন প্রণেতা। এরপরে আছে ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? ফিজিওক্র্যাট ছিল ফরাসি বিপ্লব, অর্থাৎ ইউরোপে বা ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সে যে বিপ্লব হচ্ছে 1789 খ্রিস্টাব্দে, সেই ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজ ব্যবস্থায় বা ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থায় এক ধরনের অর্থনীতিবিদের উদ্ভব ঘটে। দেখো, অষ্টাদশ শতকে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব ঘটে। এরা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ নীতি বিরোধী এবং অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন। এরা ফিজিওক্র্যাটস নামে পরিচিত ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তুর্গো, কুইনজে এরা। অর্থাৎ ফরাসি সমাজ ব্যবস্থায় বিপ্লবপূর্ব ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের উদ্ভব ঘটে যাদের ফিজিওক্র্যাটস বলা হয়। নেক্সট কোশ্চেন, টেনিস কোর্টের শপথ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেনিস কোর্টের শপথ কি? আমরা জানি 20শে জুন উন্মত্ত জনতা, ফরাসির যে উন্মত্ত জনতা, সেই জনতা কি করে পার্লামেন্টে প্রবেশ করতে যায়, কিন্তু পার্লামেন্টের দরজা বন্ধ থাকার জন্য তারা সেই পার্লামেন্টের পাশে একটি যে মাঠ, টেনিস খেলার যে বিশাল মাঠ, সেই মাঠে জমায়েত হয় এবং তারা ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করে যে যতদিন না পর্যন্ত ফ্রান্সের প্রচলিত সংবিধানকে পরিবর্তন করতে পারবে বা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তারা রচনা করতে পারবে, ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এই ঘটনাটাকেই মূলত টেনিস কোর্টের শপথ বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। নেক্সট কোশ্চেন, বাস্তিল কি কবে এর পতন ঘটে? বাস্তিল দুর্গের পতন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট নাম কোশ্চেনের জন্য আসবে। বাস্তিল হচ্ছে কি বলা হয়? বাস্তিল দুর্গকে বলা হয় যে ফরাসি সমাজ ব্যবস্থায় বা ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থায় রাজাদের যে স্বৈরাচারের প্রতীক, সেই প্রতীক বলা হতো এই বাস্তিল দুর্গকে। তো এই বাস্তিল দুর্গের পতন ঘটনায় কি বা বাস্তিল দুর্গ কি, কবে এর পতন ঘটে? দেখো, ফ্রান্সে বাস্তিল ফ্রান্সের প্রখ্যাত একটি দুর্গ। এখানে রাজারা বিনা বিচারে বহু লোককে আটকে রাখতেন। বাস্তিল দুর্গের অত্যাচারে প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বিপ্লবী জনতার আক্রমণে বাস্তিল দুর্গের পতন ঘটে। নেক্সট কোশ্চেন, প্যারিস কমিউন
1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতনের পর প্যারিস নগরের শাসনভার জনতার হাতে চলে যায়। অর্থাৎ মনে করো যে এইটা একটা দেশ, এইটা একটা প্রদেশ, এইখানে সমগ্রটাই হচ্ছে ফ্রান্স, আর ফ্রান্সের একটা প্রদেশের নাম হচ্ছে প্যারিস। এই প্যারিসের যে শাসনভার, সেই শাসনভার এইখানের যারা জনগণ, সেই জনগণ নিজেদের হাতে তুলে নেয়। আর সমগ্র অঞ্চলটায় রাজকার্য পরিচালনা হচ্ছে তখনও, কিন্তু ফ্রান্সের জনগণ কি করে, এই প্যারিসের জনগণ তারা নিজেদের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয়। একেই মূলত বলা হচ্ছে প্যারি কমিউন। প্যারিসের পৌর শাসন পরিচালনার জন্য বিভিন্ন দল ও গোষ্ঠীর সদস্যদের নিয়ে একটি শাসন কাঠামো বা শাসন পরিষদ গঠিত হয়। এটি প্যারি কমিউন নামে পরিচিত হয়। অর্থাৎ এই অঞ্চলের শাসকেরা বা এই অঞ্চলের প্রতিনিধিরা নিজেদের শাসন নিজেরা করার জন্য একটা পরিষদ গঠন করে, যাকে আমরা প্যারি কমিউন বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কোড নেপোলিয়ান। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোড নেপোলিয়ান। নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সে প্রচলিত যে আইন কানুন ছিল সেগুলোকে কি করে, একটা জায়গায় ঐক্যবদ্ধ করে তোলে এবং ফ্রান্সের বিভিন্ন যে আইন কানুন প্রচলিত ছিল এতদিন পর্যন্ত, সেই আইন কানুনগুলোকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধের পাশাপাশি পরিবর্তন এবং পরিমার্জন করে একটা সংকলন করেন, আইন সংকলন করেন, যাকে আমরা মূলত কোড নেপোলিয়ান বলে থাকি। দেখো 1804 খ্রিস্টাব্দে আইনবিধি, এই আইনবিধি রচিত হয়। এই নেপোলিয়ানের নাম অনুসারে একে কোড নেপোলিয়ান বলা হয়। এই আইনবিধি তিনটি ভাগে বিভক্ত ছিল, দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক। দেওয়ানি মানে কি? দেওয়ানি হচ্ছে বিভিন্ন বিষয়, আর্থিক লেনদেন বিষয়ক সম্পর্ক যে সমস্ত মামলা সেগুলোকে বলা হচ্ছে দেওয়ানি। ফৌজদারি কি? বিভিন্ন গণ্ডগোল বা মারামারি, হিংসা বিষয়ক যে কেস কামারিগুলো হয় সেগুলো ফৌজদারি। আর বাণিজ্যিক মানে বাণিজ্য সংক্রান্ত বিষয়। কোড নেপোলিয়ানের প্রবর্তনের গুরুত্ব কি, এটাও ইম্পর্টেন্ট, দেখে নাও। কোড নেপোলিয়ান ফ্রান্স এবং যাবৎ প্রচলিত, অর্থাৎ এতদিন ফ্রান্সের যে সমস্ত আইনকানুন প্রচলিত ছিল সেইগুলোকে কি করা হচ্ছে, ঐক্যবদ্ধ করা হচ্ছে, অর্থাৎ একটা জায়গায় লেখা হচ্ছে। এতদিন নিজেদের মতো করে এইগুলো চলতো। বোঝা গেল। ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ সাম্য প্রতিষ্ঠা হয় কোড নেপোলিয়ানের দ্বারা। আর একটা, এই আইনবিধির মূলনীতি ইউরোপের দেশগুলিকে মডেল হিসাবে অনুসৃত হয়। নেক্সট, মহাদেশীয় ব্যবস্থা। ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাদেশীয় ব্যবস্থা। আমরা কি জানি, ইংল্যান্ডকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে তৈরি করেছিল? ফ্রান্স। অর্থাৎ ফ্রান্স ইংল্যান্ডকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য কি করেছিল, যে ইউরোপীয় যে বন্দরগুলোতে রয়েছে সেইখানে যাতে ইংল্যান্ডের পণ্য পৌঁছাতে না পারে, এর জন্য ফ্রান্স এক ধরনের অবরোধ ব্যবস্থা বা নৌ অবরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল, যাকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয়। এটা পড়ে নিও। পরে আছে, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের ব্যবস্থা প্রবর্তনে কেন করেছিল? নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কেন প্রবর্তন করেছিল? ইউরোপের বাজারে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করে এদিকে তাকে অর্থনৈতিকভাবে ইংল্যান্ডকে পঙ্গু করে দেওয়া, ইংল্যান্ডের অনুপস্থিতিতে ইউরোপের বাজারে ফরাসি পণ্যের রপ্তানি বৃদ্ধি করে ফরাসি বিপ্লব শিল্পকে পুনর্জীবিত করা। অর্থাৎ ইউরোপের সমগ্র বাজারগুলিতে ইংল্যান্ডের পণ্য ছেয়ে গেছিল। এবার ফ্রান্স কি চাইছিল, যে ইংল্যান্ডের পণ্য নয়, এখন ফরাসি পণ্য ইউরোপের বাজারে বিক্রি হোক বা ইউরোপের অন্যান্য দেশগুলো ফরাসি পণ্য কিনুক। এর জন্য একটা অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছিল ফ্রান্স। এরপরে আছে পোড়ামাটির নীতি। পোড়ামাটির নীতি গ্রহণ করে কে? পোড়ামাটির নীতি আমরা জানি যে পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল রাশিয়া। কেন? নেপোলিয়ন যখন রুশ আক্রমণ করছে 1812 সালে, তখন যে সেনাবাহিনীদের ব্যবহারযোগ্য যে সমস্ত জিনিসগুলো বা বিষয়গুলো থাকে, যেমন রাস্তাঘাট, জল বা পানীয় জলের ব্যবস্থা, শস্য ভাণ্ডার, সমস্ত কিছু রাশিয়ানরা ধ্বংস করে দিয়েছিল, যাতে সেনাবাহিনীদের ব্যবহারযোগ্য কোনো বিষয় তারা ব্যবহার করতে না পারে, বা শস্য ভাণ্ডারগুলো জ্বালিয়ে দেয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়, রেল ব্যবস্থা তুলে দেয়। এই ব্যবস্থাগুলোকে, রেল ব্যবস্থা না, মানে অন্য যে সমস্ত উপকরণগুলো ছিল সেইগুলো আর কি, ব্রিজগুলো ভেঙে দেয়, সাঁকোগুলো। একেই মূলত পোড়ামাটির নীতি বলা হয়। পরবর্তীকালে বহু দেশ এই নীতি গ্রহণ করেছিল। কোন যুদ্ধকে, পরের কোশ্চেন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? কোন যুদ্ধকে জাতি বলছে? 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। জাতিসমূহের যুদ্ধ, ইম্পর্টেন্ট কোশ্চেন, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে রাশিয়া, প্রুশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তুলে সম্মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লাইপজিগের যুদ্ধে অংশ নিয়েছিল বলে এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়। এই যুদ্ধে পরাজিত হয়ে তাকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
প্রশ্ন থাকলো উত্তর দিয়ে দিও। 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? 100 দিবসের রাজত্ব, দেখো নেপোলিয়ানকে তো এর আগের প্রশ্ন যেটা উত্তর সেটাই হচ্ছে এইখানে দেওয়াই আছে। দেখো 100 এই নেপোলিয়ান লিপজিগের যুদ্ধে যখন হেরে যায় তখন তাকে এই এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। এই এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ান বোনাপার্ট আবার ফ্রান্সের ক্ষমতা দখল করে এবং 100 দিন তিনি শাসন করেন। তার জন্যে তার এই যে এলবা দ্বীপ থেকে ফিরে আসা ফ্রান্সে এবং সেখানে এসে আবার রাজক্ষমতা দখল করা এবং 100 দিন শাসন করা, তার এই ক্ষমতা দখল করার যে এবং রাজনৈতিক যে কার্যক্রম চালানো, সেটাকেই মূলত 100 দিনের শাসনকাল বা রাজত্বকাল বলা হয়। সময়টা দেখে নাও, মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত এই 100 দিনের শাসন কিন্তু চলেছিল। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। চতুর্শক্তি জোট, চতুর্শক্তি চুক্তি, ভিয়েনা সম্মেলন এবং ভিয়েনা বন্দোবস্ত এবং ইউরোপে শান্তি বজায় রাখার জন্য ভিয়েনা কংগ্রেসের নেতারা একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে মেটারনিক 1815 খ্রিস্টাব্দে চতুর্শক্তি চুক্তি পেশ করেন। অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া, হল্যান্ড এই 4টি শক্তি এই চুক্তি স্বাক্ষর করে, ফলে ইউরোপের চতুর্থ শক্তি জোট গড়ে ওঠে। এটা দেখে নিও। মেটারনিক ব্যবস্থা কি? প্রিন্স মেটারনিক কবে, দেখো 1814 সাল থেকে বা 15 সাল বলা হচ্ছে, 1815 সাল থেকে 1848 এই সময় পিরিয়ডের মধ্যে ইউরোপের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে মেটারনিক। অর্থাৎ 1814 থেকে 1848 এই সময়কালের মধ্যে সমগ্র ইউরোপের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু এই প্রিন্স মেটারনিক, কারণ সমস্ত রাজনৈতিক যা পরিচালনা করছেন এই মেটারনিক, তাই এই সময় পিরিয়ডকে মেটারনিক যুগ বলা হয়ে থাকে, বুঝে নাও। আর এই সময় রাজনীতির প্রধান নিযুক্ত ছিল অস্ট্রিয়ার প্রধান প্রিন্স মেটারনিক, এই সময় অস্ট্রিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন আর কি। মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, এটা তো একই প্রশ্ন। পরে দেখো কার্লসবার্গ ডিগ্রি। কার্লসবার্গ ডিগ্রি কি? কার্লসবার্গ ডিগ্রি জার্মান বুন্ডের সভাপতি হিসাবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। কেন বলছে, 19 শতকের প্রথম দিকে জার্মানিতে জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের ফলে কুতজুবে নামে জনৈক প্রতিক্রিয়াশীল সাংবাদিক নিহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মান জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে মেটারনিক কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। বোঝা গেল কার্লসবার্গ ডিগ্রি কে কবে কেন জারি করে। আর কার্লসবার্গ ডিগ্রি কি এইখানে আছে দেখে নাও, ভিডিও পজ করে একটু দেখে পড়ে নাও এগুলো, যে কার্লসবার্গ ডিগ্রি কি। জার্মানিকে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা, অর্থাৎ জার্মানিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাকে নিষিদ্ধ করে দাও, সেটাকে বন্ধ করে দাও, কারণ ছাত্র আন্দোলন মূলত যুব সমাজের আন্দোলন, সে আন্দোলনকে স্তব্ধ করে দিতে হবে। তারপরে বলছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করো, কারণ সংবাদপত্রে ভালো ভালো জিনিস লিখছে, বিপ্লবের কথা লিখছে, তার জন্য কী করতে, সংবাদপত্রকে দমন করতে হবে। ছাত্র অধ্যাপকের কার্যকলাপের উপর নজর রাখো, যাতে শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ যাতে এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থার প্রতি আঙুল তুলতে না পারে।